আমি শুধু চেয়েছি তোমায়। লিখেছেন সুরায়া রাফা। গভীর রাতে দুঃস্বপ্ন দেখে মানুষ যেমন ধরফড়িয়ে ওঠে, তেমন করেই অকস্মাৎ চোখ খুলে এক লাফে শোয়া থেকে উঠে বসল ঈশানী। শরীর তার ঘেমে নিয়ে একাকার, কণ্ঠতালু শুকিয়ে কাঠ। হাঁপড়ের মতো ওঠানামা করছে শোঢৌল বক্ষদেশ। হৃৎস্পন্দনের গতিহীনতায় বুকটা ফেটে পড়ার উপক্রম। তারপরেও উদ্গ্রীব দৃষ্টে এদিক ওদিকে চোখ বোলালো সে। রুদ্ধশ্বাসে ডেকে উঠল, ইয়াস, আমার ইয়াস কোথায়? তোমার দুর্বল হার্টের অধপতন হয়েছে দেখি। এক চড়ে 24 ঘন্টা সেন্সলেস। রাশভারী কণ্ঠের কঠিন কথাগুলো কর্ণগোচর হতেই অতর্কিতে সামনে তাকালো ঈশানী। দেখল ওর মুখ বরাবর বিশাল কাউচ চেয়ারে হাঁটুর ওপর পা তুলে গা ছড়িয়ে বসে আছে এরিস। এক দুর্বোধ্য পৈশাচিক হাসির ঢেউ ঠোঁটে লেগে আছে তার, যেন ঈশানীকে কবজাবন্দি করে বড্ড বেশি তৃপ্ত সে। তেমন করেই তীক্ষ্ণ নজরে পরখ করছে রমণীকে। এতক্ষণে ভ্রম কাটল ঈশানীর। সচেতন দৃষ্টিতে এদিক ওদিক চোখ বুলিয়ে মুহূর্তেই তেতে উঠল সে। কোথায় নিয়ে এসেছো তুমি আমায়? আমার ছেলে কোথায়? কি করেছো ওকে? রিল্যাক্স। 10,000 মাইল উড়ে এসেছো, তাও সেন্সলেস হয়ে। ভালো করে চোখ বুলাও, ঠিক চিনে যাবে। এরিসের হিমশীতল কণ্ঠস্বর শরীরে কাঁপন ধরায় মানবীর। সে রিল্যাক্স হতে পারে না। অস্থির হয়ে চারিদিকে চোখ বুলাতেই অনুধাবন করে কক্ষের মপ পলিশড দেয়ালগুলো অশুভ ছায়ার মতোই কুচকুচে কালো। ভেতরে সোনালি কারুকাজ শোভিত নান্দনিক আসবাবগুলো কালোর মিশেলে অদ্ভুতভাবে ছিল দিচ্ছে চোখের তারায়। কালো রঙা ভেলভেট কাউচের উপর গা ছড়িয়ে বসা কালো ফ্রেঞ্চ কোট পরিহিত এরিসকে জমে থাকা প্রলয়ের মতোই ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন দূর মহাকাশের কোনো উদীয়মান অগ্নিপিণ্ড সে। দেখতে ভীষণ সুন্দর, কিন্তু হাতে বাড়ালে ঝলসে যেতে হয়। কনকনে ঠান্ডা বাতাসে ভেসে বেড়ালো গোলাবারুদের ঝাঁঝালো এক গন্ধ নাকে এসে আছড়ে পড়ছে ক্রমাগত। ঈশানীর আর বুঝতে বাকি থাকে না এরিস তাকে আবারও সেই নরকের দুয়ারেই নিয়ে এসেছে। অগত্যা চকিতে ঘাড় ঘুরায় সে। প্রকম্পিত স্বরে বলে ওঠে, প্যান্ট হাউস? ইয়াস বেব, দ্য পাইথন প্যারাডাইস তোমার একমাত্র ডেস্টিনেশন। নির্বিঘ্নে পা দোলাতে দোলাতে প্রত্যুত্তর করে মাফিয়া বস। তৎক্ষণাৎ বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছলকে ওঠে ঈশানী। বোধশক্তি জাগ্রত হতেই দুহাতে শরীর খামচে ধরে করুণ স্বরে চেঁচিয়ে ওঠে সে, আমার ছেলে কোথায় এরিস? ওকে কি করেছ? তার মানে 24 ঘন্টা। 24 ঘন্টা আমি আমার ছেলেকে দেখিনি। ওকে আমার কাছে এনে দাও, নয়তো সব শেষ করে ফেলবো আমি। তোমাকেও শেষ করে ফেলবো। শেষ করার আর কি বাকি রেখেছ? আমাকে ধ্বংস করার মতো পৃথিবীতে যদি কোনো মারণাস্ত্র থেকে থাকে, তবে সেটা তুমি। হাতের পিঠে নাক ঘষতে ঘষতে প্রত্যুত্তর করে এরিস। তার ভাবভঙ্গিমা দেখে ঈশানীর বুঝতে বাকি থাকে না যে এরিস ড্রাগ নিয়েছে। সে এই মুহূর্তে নিজের মধ্যে নেই। চেঁচাতে গিয়ে কণ্ঠ নেবে আসে ঈশানীর। বানভাসী স্রোতের মতোই থই থই জলে ভরে ওঠে তার নীলাক্ষী। ঠোঁট ভেঙে বিপর্যস্ত স্বরে বলে, প্লিজ এরিস, আমি আমার বাচ্চাকে দেখব। আমার এইটুকুনি বাচ্চা, আমাকে ছাড়া কিভাবে থাকবে ও? আমার বাচ্চাটাকে দেখতে দাও, পায়ে পড়ি তোমার। হাঁটু ভেঙে বুকের সঙ্গে জড়িয়ে উম্মাদের ন্যায় বিলাপ করছে ঈশানী, যেন ইয়াসকে না দেখতে পেলে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে সে। তেমন করেই বেড়ে চলেছে উত্তেজনা। এরিস স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর ইশারায় কাউকে আদেশ করল, নিয়ে এসো। তৎক্ষণাৎ কক্ষে এসে হাজির হয় ফ্লোরা। কোল জুড়ে তার হুটোপুটি খাচ্ছে ছোট্ট ইয়াস। ক্ষুধার তাড়নায় গলা চিরে কাঁদছে সে। সন্তানের ক্রন্দিত স্বর কর্ণগহ্বরে এসে পৌঁছাতেই সচকিত হয়ে ওঠে ঈশানী। তৃষ্ণার্ত চাতকিনীর মতো কান্না গিলে গিলে সে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় তার বুকের মানিককে। এমন প্রতিকূল মুহূর্তে বহুদিন বাদে দুই বান্ধবীর চোখাচোখি হলেও কথা বলার আর সুযোগ হয় না। ইয়াসকে কাছে পেতেই মাতৃস্নেহে ব্যগ্র হয়ে পড়ে ঈশানী। চুমোতে চুমোতে ভরিয়ে দেয় তার সন্তানের পেলব নরম গাল দুটো। ওদিকে এরিসের উপস্থিতিতে ফ্লোরাও প্রস্থান করে নিঃশব্দে। ফ্লোরা চলে যেতেই ঈশানী বলে ওঠে, ওর খিদে পেয়েছে, খাবার দিতে হবে এক্ষুনি। ঈশানীর কথায় প্রথমবারের মতো ইয়াসের দিকে আর চোখে দৃষ্টিপাত করল এরিস। মায়ের কোলে মোমের মতো লেপ্টে আছে অংশ তার। কোনো এক অজ্ঞাত কারণে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে ঠোঁট ফুলিয়ে। নিজের ক্ষুদ্র অংশের লালিত্যে ভরা কোমল মুখটা দেখেও এরিসের মাঝে ভাবান্তর হলো না বিশেষ। দৃষ্টিতে ধরা দিল না কোনোরূপ পিতৃস্নেহ। অনুভূতিহীন প্রস্তরের মতোই সে চোখ বোলালো নির্লিপ্তে। অতঃপর ঠোঁটের আগায় জ্বলন্ত সিগারেটের শলাকা ধরিয়ে বিতৃষ্ণ গলায় বলল, কি খেতে চায় জিজ্ঞাসা করো ওকে, আমি ব্যবস্থা করছি। এরিসের কথায় বাকরুদ্ধ হয়ে পড়ে ঈশানী। মুখ হয়ে আসা হতাশ দৃষ্টে তাকিয়ে থাকে নিষ্প্রভ। খানিক সময় নিয়ে নিঃসৃত হয় রমণীর হতবিহলিত কণ্ঠস্বর, তুমি কি পাগল? 4 মাসের দুধের শিশু ও কিভাবে বাইরের খাবার খাবে?
তাহলে যা খেতে চাই সেটাই খাওয়াও, এত নাটক কেন করছো? এরিসের দায়সারা প্রত্যুত্তর। ঈশানী বলে ওঠে, তাহলে বাইরে যাও। হোয়াট? এরিসের প্রশ্নবিদ্ধ নয়নে চোখ পড়তেই দৃষ্টি নামায় ঈশানী। গলা খাদে নামিয়ে নরম স্বরে বলে, বাইরে যাও, ওকে ব্রেস্ট ফিড করাতে হবে। দৃষ্টির আড়াল হওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। যা করার আমার সামনেই করাবে তুমি। তাছাড়া তোমার মাঝে এমন কিছু নাই যা আমার অদেখা। এরিস, ছেলেটা ক্ষুধায় কাঁদছে আমার, এখনও এমন করবে? ডু ইট রাইট নাও। মাফিয়া বসের নীরব হুঙ্কার। ঈশানীর করার কিছু নেই, সে ইয়াসকে ওভাবেই খাওয়ালো এরিসের চোখের সামনে বসে। পুরোটা মুহূর্ত এরিস তাকিয়েছিল জীবন্ত মূর্তির মতো। খাওয়ানো শেষ হলে ফের ফ্লোরাকে ডেকে পাঠালো এরিস। ধীমকণ্ঠে আদেশ করল, নিয়ে যাও। ফ্লোরা সময় নষ্ট করল না, এগিয়ে এসে নিয়ে গেল ইয়াসকে। অকস্মাৎ কোল শূন্য হওয়ায় ধরফরিয়ে উঠল ঈশানী। ব্যতিগ্রস্ত কদমে ফ্লোরার পিছু নিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? ওর আমাকে প্রয়োজন। ঈশানী এক প্রকার ছুটেই বেরিয়ে যাচ্ছিল কক্ষ থেকে। তন্মধ্যে ঝড়ের গতিতে ওর পথ রোধ করে এরিস। কক্ষের দরজাটা সশব্দে লাগিয়ে ঈশানীকে ধাক্কা মেরে ঠেলে সরায় সে। ঘটনার আকস্মিকতায় আবারও অস্থির হয়ে ওঠে ঈশানী। বাইরে যাওয়ার পায়তারা চালিয়ে তেজস্বী কণ্ঠে বলে, আমার ছেলেকে নিয়ে গেল ইরিশ, দরজাটা খুলে দাও, আমি এখনই যাব ওর কাছে। এরিস দরজা খোলে না, উল্টো শরীরের ওভারকোটটা কাউচে ছুঁড়ে ফেলে শার্টের হাতার আস্তিন গোটাতে গোটাতে এগিয়ে আসে নির্জীব পদচারণায়। চোখে তার আগুন ছড়া উত্তাপ, চোয়ালের পেশি শক্ত হয়ে আছে ক্রোধের তাড়নায়। কাছাকাছি আসতেই এরিসের রণমূর্তি অবলোকন করে থমকে যায় ঈশানী। চেঁচামেচি থামিয়ে চোখ তুলে তাকাতেই অতর্কিত এক চপেটাঘাত এসে হামলে পড়ে তার নরম কোমল গালে। আঘাতটা এতটাই জোরালো ছিল যে টাল সামলাতে না পেরে বিছানার ওপর ছিটকে পড়ল ঈশানী। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছে তার, মাথাটা ঘুরছে ভনভন করে। তখনই পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের পাথরের মতো গভীর কণ্ঠস্বর, এই চটটা কেন দিয়েছি জানিস? 1 বছর, পুরো 1 বছর আমার কাছ থেকে দূরে থাকার জন্য, মাহিনের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য। ঈশানী ঘুরে তাকালো না, ও ভালো করেই জানতো ওর সঙ্গে এমন কিছুই হবে। অগত্যা নীরব অশ্রুপ্লাবনে চোখ দুটো বুজে আসে রমণীর। এরিস আরেকটু এগোয়, তারপর এক হাঁটু মুড়ে খাটের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা ঈশানের সামনে গিয়ে বসে। মাঝখানে ন্যানো সেন্টিমিটারের দূরত্ব তাদের। মুখোমুখি হওয়াতে এরিসের তপ্তশ্বাসে মুখাবয়ব ঝলসে যেতে চায় ঈশানীর। তার রাজহংসীর মতো গমরঙা ত্বকের ভাঁজে নিগুড় দৃষ্টিপাত করে মাফিয়া বস ক্ষতস্থানে হাত বুলিয়ে শীতল গলায় বলে, ব্যথা করছে তাই না? খুব ব্যথা করছে, আমারও করেছিল, তোর জন্য। 1 বছরে কত সময় হয় জানিস? একটু থামলো ইরিশ। ভয়, জড়তা আর আক্ষেপের মিশেলে ঠোঁট ভেঙে নীরবে কাঁদছে ঈশানী। কান্নার ঢেউয়ে তীরে প্রকম্পিত হচ্ছে তার শীর্ণকায় তনুখানি। 365 দিন, 8,707 ঘন্টা, 5,25,600 মিনিট, 3,15,36,000 সেকেন্ড। এই প্রতিটা মুহূর্ত আমি তোর ব্যথায় ছটফট করেছি। হেরোইন, মরফিন, কুইন কি না নিয়েছি, কিন্তু ব্যথা কমেনি। আমার জীবনে না এলেও তো পারতিস। ড্রাগের কথা মাথায় আসতেই হাতের পিঠে না ঘষতে আরম্ভ করলো এরিস, যা দেখে স্তব্ধ হয়ে গেল ঈশানী। শরীরের ক্ষত ছাপিয়ে ভেতর ভেতর ভোতা এক যন্ত্রণা অনুভূত হলো তার। এতক্ষণে কাঁদতে কাঁদতে চোখ তুলল রমণী, বিধ্বস্ত কণ্ঠে বলল, আমি তোমাকে ভয় পাই এরিস। তুমি আর তোমার এই অশুভ দুনিয়া কোনোটাই আমার ছেলের জন্য নিরাপদ নয়। কেন ভালোভাবে বাঁচতে দিচ্ছ না আমাদের? ঈশানের কথায় জোয়ালের পেশি শক্ত হয়ে উঠল এরিসের। গৌর চেহারায় রক্ত জমাট বেঁধে গেল নিমেষেই। নীরবে জিভের ডোকায় গাল ঠেলে অকস্মাৎ ঈশানের চুলের মুঠিতে হাত ঢোকালো সে। শক্ত করে চেপে ধরে বলল, আমি যে বিধ্বংসী সেটা আগে মনে ছিল না? কে বলেছিল আমার কাছে আসতে, আমাকে এভাবে উন্মাদ বানাতে? পালিয়েই তো গিয়েছিলাম, কেন নিয়ে এলে আবার? ব্যথার তীব্রতায় আর্তনাদ করে ওঠে ঈশানী। দাঁতে দাঁত পিষে এরিস বলে, নাম পরিচয় পাল্টে ফেললেই পালিয়ে বাঁচা যায় না মিস অ্যানাস্তেশিয়া অ্যানা। লিসেন কেয়ারফুলি, আমার হাত থেকে এই জীবনে রেহাই নেই তোর। 5 বাচ্চার মা হলেও নিয়ে আসতাম, সেখানে তুই তো আমার কপি পেস্ট নিয়েই ঘুরে বেড়াচ্ছিস। ব্যথা লাগছে ইরিশ, আমার সত্যিই ব্যথা লাগছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হু হু করে কেঁদে উঠল ঈশানী। এতক্ষণে টলল হিমালয়। নমনীয়তার কাছে জিত পরাস্ত হলো তার। চক্ষু শীতল করল খানিক। হাতের বাঁধন ঢিলে করে ধীরগতিতে দৃষ্টি নামালো সে। মোহাচ্ছন্ন চাউনিতে পর করতে লাগলো রমণীকে। ছলছলে সমুদ্র নীল চোখ দুটো অশ্রুপ্লাবনে বানভাসী আজ। মুখের কোণে রক্ত, চোখের কার্নিশ জলে ভিজে। রেশমের মতো সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে মুখের ওপর। এরিস ঢোক গিলল।
দৃষ্টিযুগল মিলিত হতেই বুকের রক্ত তোলপাড় করা যাতনায় একযোগে কাতরে উঠল দুজন। ঈশানের ব্যথাতুর চাহনি তীরের মতোই বুকে এসে বিঁধছে তার। সমুদ্রের মতো থই থই নীল চোখে গভীর দৃষ্টিপাত করেই হিসহিসালো ইরিশ। এইভাবে তাকাবে না একদম। ঈশানী প্রত্যুত্তর করে না। বুক ভাঙা অভিমান আর পৃথিবীর সমগ্র ক্লেশ নিয়ে দৃষ্টির প্রখরতায় ক্ষতবিক্ষত করে দেয় মাফিয়া বসটাকে। বিনিময় ক্ষিপ্ত হলো না ইরিশ। বেপরোয়া নির্লজ্জের মতোই কোনরূপ বাক্য বিনিময় না করে আচানক ঈশানীর নরম বুকে মুখ গুজল সে। উষ্ণ চাদরের নিচে দুজনকে একসঙ্গে মুড়িয়ে উন্মাদের মতো বলতে আরম্ভ করল, আম সরি, আম সরি, আম সরি জান, সো সো সরি। কোথাও যাবে না তুমি, বলো কোথাও যাবে না আর। খোলা জানালার ফাঁক গলিয়ে আসা ফুরফুরে ভেজা হাওয়ায় শীতল হয়ে উঠেছে কামরা। একটু বাদেই অস্ত যাবে সূর্যাস্ত। কমলা রং গায়ে মেখে পাহাড়ের চূড়ায় গেড়ে বসেছে শেষ বিকেলের মরা রোদ। অদূরের ঘু ঘু পাখির গুঞ্জন যেন ভাত ঘুমের আসর বসিয়েছে মস্তিষ্কে। এই তো কয়েকটা দিন মাত্র, তারপরেই শুরু হবে স্নোফল। শুভ্র বরফে ঢেকে যাবে প্রকৃতি। রাত দিন নিপতিত তুষারের তীব্রতায় জমে গিয়ে ন্যাড়া কাঠ হয়ে পড়ে থাকবে গাছপালাগুলো। প্রাণ থেকেও যেন মৃত তারা। ফের আবার কবে বরফ গলিয়ে এমন শরতের বিকেল আসবে জানা নেই তুষারের। সেই বিকেলও কি এমন নরম, ধীর ও প্রাণোজ্জ্বল হবে? ভারী এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষারের বুক চিরে। সে ঠিক করেছে আজ আর ক্লাবে যাবে না, কোনো মারামারিতে জড়াবে না, সুন্দর একটি বিকাল উপভোগ করবে নিজের মতো করে। কিন্তু সে উপায় কি আর এই নৃশংস দুনিয়ায় আছে? বহুদিন বাদে আজ কাচের জানালায় চোখ রেখে অচেচিত মনটা বিষিয়ে উঠল তুষারের। মায়ের মতো কোমল প্রকৃতির ছায়া তাকে এক ফোঁটা সুখ দিতে পারল না। উল্টো মনে হলো এই সুন্দর বিকেল তার জন্য নয়। মাঝরাতের ক্যাসিনো, হারজিতের নোংরা খেলা, স্মাগলিং, প্রস্টিটিউট ক্লাব আর ডার্ক ওয়েভে যার অবাধ বিচরণ, তাকে এমন নির্লিপ্ততায় শোভা পায় না। দেখতে চোখে লাগে ভীষণ। মুহূর্তেই সরে গেল সে জানালা থেকে। লম্বা একটা শ্বাস ফেলে কানে ইয়ারবাডস ঢুকিয়ে বসলো ফের ল্যাপটপ নিয়ে। ভেতরে ভেতরে চাপা একটা ক্রোধ জমে আছে তার নিজের প্রতি, যা চাইলেও কোনোদিন দূরীভূত করতে পারবে না তুষার। উল্টো ক্রোধের পাহাড় জমে জমে তৈরি হয়েছে বিশাল ক্ষত, আর সেখান থেকেই অদৃশ্য রক্তক্ষরণ। আসবো? মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্ব যখন চরমে, ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে ভেসে এলো ঋণঋণে এক নারী কণ্ঠস্বর। তুষার ঘাড় ঘোরালো। নত মস্তিষ্কের ফ্লোরাকে দেখে দীর্ঘ এক শ্বাস ফেলল। অতঃপর চোখ ঘুরিয়ে ল্যাপটপে দৃষ্টি স্থাপন করে বলল, এসো। তুষারের অদৃশ্য রক্তক্ষরণের অন্যতম কারণ যে স্বয়ং ফ্লোরা, তা অজানা নয় রুশরমণীর। গত একটা বছর তো এভাবেই কেটে গেল। ফ্লোরা অতীত ভুলে নিজেকে গুছিয়ে নিতে চাইল, তবুও মান ভাঙল না যন্ত্রমানবের। খুব একটা কথা হয় না ওদের, দেখাও হয় না বিশেষ। ঈশানের চলে যাওয়া, অত বড় সার্জারি, সব কিছুর পর থেকেই মাফিয়া বস ছন্নছাড়া। সারাদিন রাগ নিয়ে পড়ে থাকে। মাথা গরম হলেই শ্যুট করে দেয় যখন তখন। গত একটা বছরে কত নিরীহ রক্তই ঝরে গেল শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য। এই একটা বছরে এরিসের এত পাগলামি দেখেছে যে ফ্লোরারও এখন আর অজানা নয় কিছুই। তাই তো পাইথন প্যারাডাইসের গুরুত্বপূর্ণ ভার গিয়ে পড়েছে তুষারের মাথায়। সে ব্যস্ত থাকে সবসময়। ছন্নছাড়া এরিসকেও সামলাতে হয় তাকেই। অপ্রয়োজনে ফ্লোরা পা মারায় না এ ঘরে। তুষার থাকলে তো আরও না, কিন্তু আজকে তো আসতেই হতো। শুনছেন? ফ্লোরা আবার ডাকলে আশার থমথমে মুখ নিয়ে ঘুরে তাকায় তুষার। দেখতে পায় ছোট্ট ইয়াসকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে রমণী। কি হয়েছে? ছদ্ম রাগ নিয়ে প্রশ্ন করলে ফ্লোরা নরম স্বরে জবাব দেয়, সেই সকাল থেকে ঈশানের ঘরের দরজা বন্ধ করে রেখেছে এরিস। ভেতরে ওরা দুজন, তাই ডাকতেও পারছি না। এদিকে বাচ্চাটা কাঁদছে খুব, কিছুতেই সামলাতে পারছি না। মনে হয় খিদে পেয়েছে। খিদে পেলে খাওয়াও, এটাও বলে দিতে হয়? বিরক্তির স্বরে কথাটা বলতে গিয়ে থমকে গেল তুষার। তাড়াহুড়ো চোখ সরিয়ে মাথা চুলকালো অপ্রস্তুত ভঙ্গিতে। পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে মিনমিনিয়ে ফ্লোরা বলল, আমি কিভাবে? বাক্য সম্পন্ন করার প্রয়োজন পড়ল না, তার আগেই ওর মুখের কথা কেড়ে নিল তুষার। ফর্মুলা মিল্কের ব্যবস্থা করছি আমি, চিন্তা করো না, আল ম্যানেজ। কথাটা বলেই যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। তেমন করেই উঠে চলে গেল তরতরিয়ে। সেদিকে চেয়ে মৃদু হাসল ফ্লোরা। অতঃপর ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট প্রাণটাকে আদরে আদরে ভরিয়ে দিতে। সেদিকে চেয়ে মৃদু হাসল ফ্লোরা। অতঃপর ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট প্রাণটাকে আদরে আদরে ভরিয়ে দিতে। তুষার আর এরিসের আচরণ মূলত অবাঞ্ছনীয় নয়। ছোট্ট ইয়াসের হঠাৎ আগমনের জন্য প্রস্তুত ছিল না ওরা কেউই।
যার ফলস্বরূপ সারা জীবন রক্তের খেলায় মাতোয়ারা তুষার আর এরিসের মাঝে নরম কোমল অনুভূতির বড়ই অভাব। আদর স্নেহ তাদের জীবনের অংশ নয়, তারা তো বিধ্বংসী। হয়তো বাচ্চাটার প্রতি বিশেষ টান অনুভব হতেও সময় লাগবে, তবে পরিস্থিতি সব পারে। কেই বা জানতো যে প্যান্ট হাউস সারা জীবন মৃত্যুর হাহাকারে নিমজ্জিত হয়ে থাকে, সেখানে হঠাৎ প্রাণের অস্তিত্বের আগমন ঘটবে, তাও স্বয়ং মাফিয়া বসের অংশ, তার রক্ত, ইয়াস ইউভান। পশ্চিম আকাশ লালাবর্ণ ধারণ করিয়াছে। একটু বাদেই নিকষ আধারের পর্দা টেনে হয়ে যাবে রজনী। সবুজে ঘেরা নির্জন পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে সরু এক বোটানিক্যাল পার্ক। একপাশে তার কাচের মতো স্বচ্ছ ঝিলের জল, তাতে ভেসে আছে প্রস্ফুটিত পদ্মফুল। ইয়াসকে কুলে নিয়ে রাস্তা ধরেই হাঁটছিল ফ্লোরা। অকস্মাৎ ফুল দেখে থমকে গেল তার পদযুগল। একটু দূরেই ওদের অনুসরণ করে এগোচ্ছে তুষার, কানে আবদ্ধ তার সক্রিয় ইয়ারবাডস। ইয়াসের কান্নাকাটি থামানোর জন্যই মূলত তাদের এই পার্কে আগমন। ফ্লোরাকে হঠাৎ থেমে যেতে দেখে কান থেকে ইয়ারবাডস সরালো তুষার। প্রশ্নবিদ্ধ নয়নজোড়া রমণীর দিকে তাক করে শোধালো, কি হলো? প্রথমে শুষ্ক একটা ঢোক গিল ফ্লোরা, তারপর বুকে খানিক সাহস সঞ্চার করে আবদারের স্বরে বলল, পেছনের ঝিলটা কি সুন্দর, তাই না? একদম ক্যালেন্ডারের পাতার মতো। হুম। মোবাইলে দৃষ্টি আবদ্ধ রেখে ছোট করে সায় জানালো তুষার। ফ্লোরা মৃদু গলায় বলল, একটা ছবি তুলে দিন না। ফ্লোরার অনুরোধে চোখ তুলল তুষার। গায়ে সফেদ রঙা ফ্রক, মাথায় সিল্কের ছোট্ট স্কার্ফ। ঈষৎ বাদামি চুলগুলো তার কোমর ছুঁয়েছে নির্বিঘ্নে। সূর্যের কমলা আভায় অপ্সরার মতোই চোখ ধাঁধিয়ে দিচ্ছে তার গোলাপি কোমল চেহারা। কোণঠায় দাঁতের পেছনে আটকে আছে তার টুকটুকে লালাপ অধর। আজ বহুদিন বাদে মেয়েটাকে দেখল সে নয়ন ভরে। নিঃশব্দে কেবল দুজনার দৃষ্টির মিলনে অতিবাহিত হলো কিছু সময়। প্লিজ, আবারও মিষ্টি করে অনুনয় করিল ফ্লোরা। তুষারের ভ্রম কাটল এতক্ষণে। সে তার কঠোর অভিব্যক্তিতে ফিরে গিয়ে মাথা দোলালো একটু, তারপর বলল, ওখানে গিয়ে দাঁড়াও। ফ্লোরা ইয়াসকে বুকে জড়িয়ে দাঁড়ালো সেখানে। একটু বাদে ক্যামেরা থেকে চোখ সরালো তুষার। স্মিত সুরে নির্দেশ করল, স্কার্ফটা খুলে তারপর একটু রিল্যাক্স হয়ে পোজ দাও। ফ্লোরাকে আর পায় কে? স্কার্ফটা একটানে খুলে লম্বা বাদামি চুলগুলোকে উড়িয়ে দিল ফুরফুরে শীতল হাওয়ায়। তারপর আবারও দাঁড়িয়ে পড়ল ক্যামেরার সামনে। আরও একটা ক্লিক করে ওর পানে মুগ্ধ নয়নে তাকালো তুষার। বিস্ময় মিশ্রিত কণ্ঠে ডাকলো, ফ্লোরা। তোমাকে মায়ের মতো কোমল দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফ্লোরা। অযাচিত এক চাপা অভিমানে চোখের কার্নিশ জলে ভরিয়ে উঠল তার। মন গহীনে ঝঙ্কার তুলল বিরহ বীণার সুর। কে যেন দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে গেয়ে উঠল। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে, সে হৃদয় ভাঙে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। ক্ষণকাল থেমে হাতের পিঠে চোখ মুছল রমণী। তারপর আবারও হাসি মুখে ঘুরে দাঁড়িয়ে ছোট্ট ইয়াসকে দুহাতে তুলে বলল, এবার তুলুন। তুষার তুলল। এদিক ওদিক ঘুরে যত ধরনের পোজ মাথায় এসেছে ফ্লোরা তা দিয়েছে। তুষারও অগ্রাহ্য করেনি কোনো। নিরলস তুলে গিয়েছে ফ্লোরার প্রতিটি ছবি। তুষারের ছবিহীন গ্যালারির সাদা পৃষ্ঠা ভরে উঠেছে ফ্লোরার হাস্যোজ্জ্বল ছবিতে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনও ইয়াসকে নিয়ে ছবি তোলায় মগ্ন ফ্লোরা। তার চুরির মতো রিনছিন হাসির ঝঙ্কারে কখন যে বিস্তৃত হাসিতে পুরুষালী রুক্ষ ঠোঁটজোড়া প্রসারিত হয়েছে টের পায়নি যন্ত্রমানব। গভীর রাত, গহীন অরণ্যের বুক চিরে দানবের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এরিসের 10তলা ভবনের শীর্ষে অবস্থিত সুউচ্চ প্যান্ট হাউস, যার প্রতিটি কোণে কোণে মূর্তির মতো পাহারায় নিয়োজিত সশস্ত্র গার্ড। ঈশানী এখানে আসার পর থেকেই সুরক্ষা জোরদার করা হয়েছে দ্বিগুণ। বহাল রাখা হয়েছে জঙ্গলের সীমানায় পাহারারত নাইট ওয়াচারদের। আধারের নিস্তব্ধতা কাটিয়ে সশব্দে ঈশানের কক্ষে এসে উপস্থিত হলো এরিস। চারিদিকে দৃষ্টিপাত করতেই কানে এসে হানা দিল কৃত্রিম ঝর্ণা প্রবাহের ঝমঝম আওয়াজ। হতাশায় এদিক ওদিক মাথা নাড়িয়ে ধপ করে কাউচের ওপর বসে পড়ল এরিস। উদাসীন কণ্ঠে ধ্বনিত হলো, রাতে শাওয়ার নেওয়ার বদভ্যাস এখনও আছে। কথা বলতে বলতেই মুঠোফোনের নীল পৃষ্ঠায় ডুব দিল সে। তবে সেদিকে মনোযোগ বহাল রাখতে পারল না বিশেষ। তার আগেই ঘুম থেকে শব্দ করে কেঁদে উঠল ছোট ইয়াস। প্রথমে ধীর কাঁদলেও ক্রমশ রেশ বাড়ছে তার। ছেলের অশান্ত ক্রন্দনে ভেতর ভেতর উদ্গ্রীব হয়ে উঠল মাফিয়া বস। জিভে ডোগায় ঠোঁট ভিজিয়ে একবার উকি দিল ওয়াশরুমের দরজায়। না, ঈশানী এখনও বের হয়নি। ঠিক কী করা উচিত ভেবে না পেয়ে নিজের অনুভূতিহীন সত্তায় অটুট থেকে আবারও মোবাইল স্ক্রিনে দৃষ্টিপাত করল এরিস। বহু চেষ্টার পরেও কেন যেন মনোযোগ বারবার ওই আদরে কণ্ঠের ক্রন্দনেই আটকে যাচ্ছে তার।
কোথাও একটা টান অনুভব হচ্ছে ভীষণ। সেই তখন থেকে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা। কান্নার তোড়ে তার ফর্সা কোমল আদরে মুখখানি ধারণ করেছে রক্তবর্ণ। ইরিশ আবারও থমকায়। ভেতরের অস্থিরতা দমাতে ক্রমাগত পা দুলায় সে। তবুও বাচ্চার অবিরত ক্রন্দনে বারংবার মনোযোগ ক্ষুণ্ণ হচ্ছে তার। অগত্যা উপায়ন্তর না পেয়ে শেষমেশ ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায় সে। গটগটিয়ে দোলনার কাছে এগিয়ে গিয়ে গৃহবাবাকে সামান্য ঝুঁকে অত্যন্ত বিরক্তি স্বরে বলে, তোমার মাম্মাম এখানে নেই, এখনই কান্না থামাও। নাজুক পলকা অস্তিত্বখানি ধার ধারল না সেসব বিরক্তির। সে কান্নার রেশ বাড়িয়ে হাত পা ছুটতে থাকলো দ্বিগুণ তালে। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে বড্ড অনীহা নিয়েই বাচ্চাটাকে কুলে তুলল মাফিয়া বস। প্রথমবারের মতো জন্মদাতা মানবের কুলের উষ্ণতায় কান্নাকাটি থামিয়ে একটুখানি হেসে উঠল অংশ তার। এরিস অবাক হলো, ভ্রু বাঁকিয়ে বলল, তুমি হাসতেও জানো? বিপরীত প্রান্ত থেকে প্রত্যুত্তর এলো না কোনো। সে তার ড্যাডের বুকে লেপ্টে গেল নীরবে। এরিস ক্ষণকাল তাকিয়ে রইল নৈশব্দে। বিস্ময় ভরা নয়নে নিজের ক্ষুদ্র অংশকে দেখতে দেখতেই অস্ফুটে আওড়ালো, তোমার চোখগুলো হুবহু আমার মতো, আর ঠোঁটের নিচের তিলটাও। ওর নাম ইয়াশ। এক পশলা মন্থর হাওয়ার মতোই পেছন থেকে ভেসে এলো ঈশানের শীতল কণ্ঠস্বর। এরিস তাকালো ঘাড় ঘুরিয়ে। সদ্যস্নাত ঈশানীর বাঁকানো শরীরের প্রতিটি জলকণাকে গ্রাস করল মোহ দৃষ্টে। দৃষ্টি অবিচল রেখে আচ্ছন্ন স্বরে বলে উঠল, কতদিন তোমাকে সারণীতে দেখি না। ঈশানের আত্মসংযম প্রখর, তবুও এরিসের দৃষ্টির প্রতাপে ঈষৎ আড়ষ্টতায় জমে গেল সে হঠাৎ। গালে এসে জড়ো হওয়া জাফরানি রং এড়াতে দ্রুত চলে গেল ছাদ বারান্দায়। এরিস সময় নষ্ট করল না। ইয়াসকে দুলনায় শুইয়ে সেও এসে দাঁড়ালো খোলা হাওয়ায়। ঈশানী এগিয়ে যেতেই পেছন থেকে কবজিতে টান মেরে এনে ফেলল নিজের ইস্পাত কঠিন বুকের ওপর। কোথায় যাচ্ছ? আমি দেখে ফেলেছি। বহুদিন বাদে চেনা পুরুষালী ক্লোনের সুঘ্রাণে মস্তিষ্ক বুঁদ হয়ে আসছে ঈশানীর। ইচ্ছে করছে একটুখানি মাথা রেখে মানুষটার হৃদস্পন্দন উপভোগ করতে, কিন্তু রাগের কাছে অনুভূতি ফিকে হয়ে যায় ক্রমশ। রাগে অভিমানে নাক কুচকায় ঈশানী। এরিসকে ঠেলে ঠুলে ছুড়ে দেওয়ার পায়তারা চালাতেই তার দৃষ্টি গিয়ে আটকায় মাফিয়া বসের বক্ষ বিভাজিকায়। ঠিক মাঝখান বরাবর গভীর এক ক্ষত। দেখে মনে হচ্ছে কেউ কাটাছেড়া করে ফের জোড়া লাগিয়ে দিয়েছে জায়গাটা। এত বড় একটা কাটা দাগ দেখে উদ্গ্রীব হয়ে উঠল ঈশানী। হাত চালিয়ে পরপর দুটো বোতাম খুলে উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো, কি হয়েছে এখানে দেখি। তৎক্ষণাৎ ওকে দূরে ঠেলে দিল ইরিশ। কি হলো দেখতে দাও। অন্তরের তাড়নায় দুকদম সন্নিকটে এগিয়ে এলো ঈশানী। তৎপর হয়ে হাত বাড়াতে গেলে এরিশ পিছিয়ে যায় আবারও। ধ্বনিত হয় কঠোর নিষেধাজ্ঞা, দূরে থাকো, সহ্য করতে পারবে না। এরিশ। ঈশানীর কণ্ঠ আহত শোনালো। চোখ ছাপিয়ে জল এলো। দু এক ফোঁটা গড়ালো বোধ হয়। নাক টেনে বলল, কি হয়েছে তোমার বুকে? এমনটা তো আগে ছিল না কখনোই। কি লুকিয়েছ তুমি আমার থেকে? তোমাকেই লুকাতে চেয়েছি সারা জীবন। এরিসের রহস্যভরা কথার পেচ বুঝতে পারল না রমণী। কথা বলতে বলতে ফের এরিসের সন্নিকটে এসে দাঁড়ায় সে। দুহাতে এরিসের শার্টের কলার চেপে ধরে প্রবল অধিকারবোধ নিয়ে বলে, আমাকে দেখতে দাও, কতটা ব্যথা পেয়েছ। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ, আমি তো জানোয়ার, আমার আবার ব্যথা লাগে নাকি? এরিসের রাশভারী কণ্ঠে অভিমানের ঢেউ। ঈশানী অস্থির হয়ে বলে, সব কথা পরে হবে, আগে আমাকে দেখতে দাও। নিজ সিদ্ধান্তে নিটল মাফিয়া বস। সে আবারও স্বার্থপরের মতো দূরে সরিয়ে দিল ঈশানীকে। তবে এবার নিশ্চুপ রইল না ঈশানী। গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠল অকস্মাৎ, কি লুকোচ্ছ তুমি এরিস, কি লুকোচ্ছ? এরিস প্রত্যুত্তর করে না। যান্ত্রিক রোবটের মতোই একে একে খুলতে থাকে তার সিল্ক শার্টের বোতাম। আর ঈশানী, তার দুনিয়াটা দুলে উঠেছে এতক্ষণে। অবিশ্বাস্য দৃষ্টিতে সে দেখতে থাকে তার স্বামীর ক্ষতবিক্ষত শরীরটা। রক্তশূন্য মুখে এগিয়ে গিয়ে দুহাত নিয়ে রাখলো চড়া ষষ্ঠ বুকের উপর। ফর্সা বুকের ঠিক মাঝখান থেকে পেট অবধি লম্বালম্বি নেমে এসেছে একটা গভীর কাটা দাগ। বুকের বাম পাশে তৈরি হয়েছে আরও কিছু বুলেটের আঘাত। পেটের দিকটাও চিরে গিয়েছে কয়েক ধাপ। ডান পাঁজরের মধ্যিখানে 5 ইঞ্চির মতো প্রশস্ত এক ক্ষত। কিছু ক্ষত এত গভীর যে শরীর কাটা দিয়ে ওঠে আতঙ্কে। প্রতিটি ক্ষত চিহ্ন হাতের প্রলেপ বোলাতে গিয়ে দৃষ্টি ঝাপসা হয়ে এলো ঈশানের। অন্তরের দহন সামাল দিতে না পেরে তীব্র ব্যথায় নীল হয়ে উঠল তার সুশ্রী মুখাবয়ব। আগেই বলেছিলাম সহ্য করতে পারবে না। কি করে হলো এইসব? এরিস কাউকে কৈফত দেয় না। অচিরেই ভগ্ন ইমারতের ন্যায় এরিসের শরীর ঘেঁষে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল ঈশানী। তারপর কি জানি কি হলো, হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। দিশেহারা চাতকিনীর মতো আর্তনাদ করে বলতে লাগলো, এতটা ব্যথা কি করে সহ্য করেছো তুমি?
কি করে এরিস, কি করে? এরিস জবাব দিল না। একটানে ওকে টেনে তুলে কক্ষের বাইরে নিয়ে যেতে যেতে বলল, চলো একটা জিনিস দেখাই তোমাকে। পাণ্ডুর মুখে ঘুরে তাকায় ঈশানী, কাঁদতে কাঁদতে বলে, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? তোমার দুঃখ ঘোচাতে। অতঃপর লম্বা করিডোরের শেষ প্রান্তে ধীরে ধীরে হারিয়ে যায় তাদের দুর্বোধ্য কণ্ঠস্বর। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব ৫৫। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।